মনি, এটার ভেতর কি? তোর কাছে এখন সব কৈফিয়ত দেওয়া লাগবে? না মনি, আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম, আর এমন হবে না। কথাটা বলতে বলতে প্রিয়তার চোখে পানি আড়াল করতেই তাড়াহুড়ো করে শহীদ পা চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। তার ভীষণ কষ্ট হচ্ছে। কেন মিতা সওদাগরের তাকে একটু ভালোবাসে না, একটু স্নেহ করে কাছে ডাকে না, আদর করে একটু খাবার দেয় না, স্বামীর দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে? তুই বস, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। কথাটা বলে সালেহা বেগম সারাকে ডাকতে একজন কাজের মহিলাকে বলে। প্রিয়তা আম্বিয়া মির্জার সঙ্গে বসে টুকটাক কথা বলে, কিন্তু ওর মনটা বড্ড খারাপ। তবে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে সে। এই বাড়িতে কেউ জানে না মিতা সওদাগর প্রিয়তার সাথে খারাপ ব্যবহার কথা, শুধু সারা বাদে। মূলত প্রিয়তাই চায় না ঘরের কথা বাইরে কেউ জানুক আর তার পরিবারের বদনাম হোক। তাছাড়া শুধু মিতা সওদাগরই তো একটু কঠোর, আর সবাই তো বেশ ভালোবাসে তাকে। প্রিয়তা আর আম্বিয়া মির্জা কথার মাঝে একজন মেয়ে ট্রেতে করে প্রিয়তার আনা পিঠা আর মোয়া দিয়ে যায়। পেছন পেছন সালেহা বেগম এসে প্রিয়তার পাশে বসে। বাড়িতে পুরুষ লোক কেউ নেই কিন্তু প্রিয়তার চোখ কাউকে খুঁজে চলেছে। এর মধ্যে সারাও এসে হাজির হয়। সারা এসে সেন্টার টেবিলের উপর রাখা খাবার দেখে বুঝতে পারে এগুলো প্রিয়তাই নিয়ে এসেছে। আর ওর ছোট্ট মস্তিষ্ক এটাও ভেবে নিল প্রিয়তাকে ওর মা নিশ্চয়ই এসবের কিছুই ছোঁয়াই দেয়নি। সারা তৎক্ষণাৎ একটা মেয়েটকে একটা ছোট্ট বক্স আনতে বলে রান্নাঘর থেকে। প্রিয়তাকে আম্বিয়া মির্জা সালেহা বেগম খেতে বললেও সে কিছুই মুখে নেয়নি। সে খেয়ে এসেছে বলে এড়িয়ে গেল। কাজের লোক বক্স নিয়ে এলে সারা সেটাই ঝটপট কয়েকটা পিঠে সেটা পুড়ে কাঁধে থাকা ব্যাগটায় নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সারা প্রিয়তার কথার পিঠে আর কিছু বলে না। ওর খুব খারাপ লাগছে। স্যার কি করে পারলো এত জনে মারতে? মাত্র 3 দিন বন্ধ করেছে। আর কই, অন্য সময় তো স্কুল বন্ধ করলে কাউকে মারে না, তবে প্রিয়তাকে কেন মারলো? সারা এইসব ভাবতে ভাবতে প্রিয়তার হাতে রাস্তার সাইডে দাঁড়িয়ে পানি ঢালে। তারপর একটা টিস্যু দিয়ে হাতটা আস্তে আস্তে করে মুছিয়ে দিল। আলতো করে ফু দিয়ে মলিন মুখ করে জিজ্ঞেস করে। প্রিয়তা মুচকি এসে বাম হাতটা সারার গালে রেখে জবাব দেয়, বেশি ব্যথা করছে না? ইস, কি লাল হয়েছে দেখেছিস? ভালো হয়ে যাবে, তাছাড়া দোষ তো আমারই। সারা প্রিয়তার কথার পিঠে আর কিছু বলে না। ওর খুব খারাপ লাগছে। স্যার কি করে পারলো এত জনে মারতে? মাত্র 3 দিন বন্ধ করেছে। আর কই, অন্য সময় তো স্কুল বন্ধ করলে কাউকে মারে না, তবে প্রিয়তাকে কেন মারলো? সারা এইসব ভাবতে ভাবতে প্রিয়তার হাতে রাস্তার সাইডে দাঁড়িয়ে পানি ঢালে। তারপর একটা টিস্যু দিয়ে হাতটা আস্তে আস্তে করে মুছিয়ে দিল। আলতো করে ফু দিয়ে মলিন মুখ করে জিজ্ঞেস করে। এখন বেশি জলে? প্রিয়তা মুচকি এসে বাম হাতটা সারার গালে রেখে জবাব দেয়, একটু। বাসায় গিয়ে কিন্তু মলম লাগাবি। আচ্ছা। স্কুল ছুটি দিয়েছে 4টায়, এখন 4:30 বাজে। হঠাৎ সাদনানের কণ্ঠ শুনে সারা প্রিয়তা দুজনেই চমকে উঠে। সাদনান রাহান দুজনেই দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে কিছুটা দূরে। সাদনানের গায়ে সাদা একটা শার্ট, যা দেখে প্রিয়তার ভ্রু কুঁচকে আসে। এই লোকের কি আর শার্ট নেই? সব সময় এক শার্ট পরে থাকে। আর উনি কি জানে না ওনাকে সাদা রঙে কতটা মারাত্মক সুন্দর লাগে ওনাকে? প্রিয়তা নিজের মনে এই কথাগুলো ভাবে। তবে প্রিয়তা ভীষণ খুশি। আজ সারাদিন একবারও দেখা মিলেনি লোকটার। ভেবেছিল হয়তো আজ দেখা পাবেন। যাচ্ছিলাম তো ওই প্রিয়তার ও সারা আর কিছু বলতে পারে না। প্রিয়তা সারার হাত শক্ত করে চেপে ধরে। সারাও আর কিছু বলে না। সাদনান বুড়ো কুচকে নেয় সারাকে চুপ করে যেতে দেখে, কিন্তু কিছু জিজ্ঞেস করবে তার আগে সাদনানের পেছন থেকে রায়ান বলে ওঠে, কি হলো বলছো না কেন? প্রিয়তা কে? কিছু না। ফট করে বলে ওঠে প্রিয়তা। সাদনানের ততক্ষণে কৌতূহল নিয়ে তাকিয়েছিল, কিন্তু প্রিয়তার জবাবে বুড়ো কুচকে নেয়। এই মেয়ে এমন নার্ভাস কেন? সাদনান কথাটা মনে মনে ভেবে বোনের দিকে আর চোখে একবার তাকালো, আর অমনি সারা চোখ দিয়ে কিছু ইশারা করে। হাত দেখি। কেন? আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা। সাদনান চোখ বন্ধ করে নেয়। রাগ হচ্ছে এই মেয়ের উপর। কোনো দিনও শাস্তি দিবে না তাকে। প্রথমত পৃথিবীতে এসেছে লেট করে, তার উপর ভীষণ বাজেভাবে প্যারা দেয় তাকে এই মেয়ে। একবার শুধু সময় হোক, সুদে আসলে সব উসুল করে নিবে। কথাগুলো ভেবেই সাদনান ফোঁস করে শ্বাস ফেলে। চোখ খুলে এক ঝটকায় প্রিয়তার ডান হাত ধরে সামনে এনে থমকে গেল সাদনান। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়েছে।
চোখ রাগে লাল হয়ে আসে। প্রিয়তা সেদিকে তাকিয়ে একবার আর চোখে, আবার ভয়ে মাথা নুয়ে নিল। সাদনান ভাই তাকে ভালোবাসে না, কিন্তু সেই ছোটবেলা থেকে সারা আর তাকে খুব বেশ যত্ন করে আগলে রাখে। কি হয়েছে? কিছু না, আমি তো বাড়ি যাব। আমি জানতে চাচ্ছি কে করেছে এটা। সাদনানের ধমকে কেঁপে ওঠে ছোট্ট প্রিয়তা। সারাও ভাইয়ের এরূপ দেখে কিছুটা ভয় পায়। ভাই নিশ্চয়ই এখন এ নিয়ে তুল কালাম কাণ্ড ঘটাবে। সারা নিশ্চিত তার ভাইয়ের মনে যে কি চায় সেটাই আজ এখন অবধি বুঝে উঠতে পারেনি। সারার ভাবনার মাঝেই প্রিয়তা মিনমিন করে বলে ওঠে, রাস্তায় পড়ে গিয়েছি। মিথ্যা, সত্যিটা বলো। ঠান্ডা স্বরে বলে ওঠে সাদনান। প্রিয়তা ততক্ষণে হাত ছাড়িয়ে নিল। সারা এগিয়ে এসে ভাইয়ের থেকে দূরত্ব রেখেই প্রিয়তাকে আগলে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে বলে, 3 দিন স্কুলে আসেনি, তাই স্যার মেরেছে। কোন স্যার? তুই? ক্লাস টিচার কবির খান। সারার কথা শুনে সাদনানের চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু রাগটাকে গিলে নিল সে। এখন কিছুতেই উল্টাপাল্টা কিছু করা যাবে না, আর এই মেয়ের সামনে তো আরো আগেই না ভেবেই সাদনান রাহানকে কিছু বলে নিজে বাইকে বসে সারা আর প্রিয়তাকে তার পেছনে বসার জন্য বলে। কিন্তু প্রিয়তা সে তো অবাক ভীষণ, এটা সম্ভব? সারা আগে গিয়ে বসে, তারপর প্রিয়তাকে বসতে সাহায্য করে। সাদনানের বলিষ্ঠ শরীরের এই বাইকে বসার পর শুধু আর একজন পুরুষ বসার জায়গা রাখে, কিন্তু সারা প্রিয়তা দুজনেই স্বাস্থ্যের দিক থেকে কম হওয়ায় সাদনানের পেছনে দুজনই অনায়াসে বসতে পারে। প্রিয়তার মনে পড়ে না কবে লাস্ট সাদনান তাকে বাইকে নিয়েছে। ছোটবেলায় প্রায় নিত, কিন্তু প্রিয়তা জেএসসি পরীক্ষা দেওয়ার পর আর নেয়নি। আর আগের মতো ঠিক করে কথাও বলে না। বাড়ি যা, আমি ওকে নামিয়ে দিয়ে আসছি। মির্জা বাড়ির সামনে বাইক থামিয়ে সারাকে উদ্দেশ্য করে বলে ওঠে সাদনান। সারা নেমে পড়ে। প্রিয়তাকে আবারও হুকুমের স্বরে বলে ওঠে, ওষুধ লাগাবি কিন্তু, আর কাল তো স্কুল বন্ধ, তুই আসবি না? আমি যাব। তুই যাস, মনি আসতে দেবে না। মলিন হেসে জবাব দেয় প্রিয়তা। সাদনানীদের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দেয়। আর আকস্মিক ঘটনায় প্রিয়তা চমকে উঠে চোখ বন্ধ করে খামচে ধরে সাদনানের সাদা শার্টের কিছু অংশ। তারপর আস্তে আস্তে যখন বাইকের গতি স্থিতিশীল হয়, তখন প্রিয়তা সুন্দর করে সাদনানের কাঁধে হাত রেখে বসে। 4 কি 5 মিনিটের মাথায় বাইকটা এসে সদাগর বাড়ির গেটের রাস্তায় থামে, আর প্রিয়তা নেমে দাঁড়ায়। কিছু বলবে তার আগে সাদনান বলে ওঠে, সাদনান তার জিনিস কি করে যত্নে রাখতে হয় সেটা ভালো করেই জানে, আর মিথ্যা বলাটা একদম উচিত হয়নি। যদিও তুমি বা সারা না বললে আমার কিছু আসতে যেত না। এই মির্জা সাদনান শাহরিয়ার খবরটা পেতে 2 মিনিট সময়ও লাগতো না। কথাগুলো শেষ করেই সাদনান প্রিয়তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। প্রিয়তার মনটা খারাপ হয়ে যায়, কি বলে গেল এসব। কিন্তু প্রিয়তা সব ভাবনা বাদ দিয়ে মনে মনে আফসোস সুর তুলে বলে, ইস, একটু কথা বলা হলো না লোকটার সাথে। জানিস কবির খান আমাদের আর ক্লাস নেবে না, ইভেন আমাদের কোনো ক্লাসই নেবে না। ক্লাসে সারা আর প্রিয়তা ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকজন মেয়ে খুশি খুশি মনে কথাগুলো সমালোচনা করতে শোনা গেল। সারা নির্বিকার, সে গিয়ে দ্বিতীয় সারিতে টেবিলে বসে পড়ে। প্রিয়তা অবাক হয়, এই মেয়েগুলোই কয়েক মাস আগে কবির স্যারের নতুন আসাতে কি খুশি না হয়েছিল, আর এখন চলে যাওয়াতে এতটা খুশি। এই মেয়েগুলো গিরগিটির মতো। গিরগিটি যেমন রং পরিবর্তন করতে সময় লাগে না, কিছু কিছু মানুষও ঠিক এমন হয়, নিজেদের রূপ দেখায় সময় মতো। প্রিয়তা বেশি আর ভাবে না, স্যারের পাশে গিয়ে বসে পড়ে। আর ম্যাম ক্লাসে এলে ক্লাসে মনোযোগ হয়, কিন্তু মাথায় ঘুরছে কবির স্যার কেন আর ক্লাস নেবে না। কবির খান 4 মাস আগেই প্রিয়তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। তিনি সায়েন্সের শিক্ষক, তাই তাদের হায়ার ম্যাথটা নিতে আসে। দেখতে যেমন মাশাআল্লাহ, ঠিক তার রাগ আর ব্রিলিয়ান্ট তেমন যাকে এক কথায় বলা চলে পারফেক্ট। কিন্তু তার রাগের আর অত্যাচারের কারণেই কয়েক মাসেই মেয়েদের মন তিক্ততায় ভরে গিয়েছে। কিন্তু সব মেয়েদের সাথে খারাপ আর রুড ভাবে কথা বললেও প্রিয়তা সারার সাথে বেশ সুন্দর করে কথা বলতো, নিচ থেকে এটা সেটা বুঝিয়ে দিত। কিন্তু হঠাৎ ওই দিন কেন কবির খান এমন করলো, প্রিয়তা বা সারার কারণেই মস্তিষ্কে উত্তর তৈরি করতে পারে না। স্কুল ছুটির পর প্রিয়তা আর সারা দুজনে ব্যাগ গুছিয়ে সবার লাস্টে ক্লাস হতে বেরিয়ে আসে। কম বেশি সবাই চলে গেছে, শুধু কয়েকজন বাদে। ওদের ক্লাস দোতলায়, আর আসার সময় স্যারদের কেবিনের সামনে দিয়ে আসতে হয়।
সারা আর প্রিয়তা টুকটাক কথা বলতে বলতে উপর থেকে নেমে স্যারদের লাইব্রেরির সামনে আসার পর হঠাৎ করে সামনে এসে কবি স্যার দাঁড়িয়ে যাওয়াতে দুজনেই আকস্মিক ঘটনায় চমকে ওঠে। তবে একে অপরের হাত শক্ত করে ধরে রাখলো তারা। প্রিয়তা ভয় পাচ্ছে, এটা ভেবে যদি স্যার আবার তাকে মারে। আর সারার আগে ফুঁসছে, কিন্তু স্যার বলে কিছু বলতে পারছে না, তাই মাথা নুয়ে দুজনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। যা দেখে সামনে দাঁড়ানো কবির খান মলিন হাসে। সে কেন পারে না এই মেয়েটার সামনে এলে নিজেকে সামলাতে। কাল তো রাগে অভিমানে এতগুলো স্টিলের স্কেল দিয়ে হাতে ইচ্ছে মতো মারলো, কিন্তু এই মেয়ে কি তার রাগ অভিমান সম্পর্কে মোটে অবগত না? এইসবের ছিটে ফোটাও কিছু জানে? কিন্তু কবির নিজেরই বা কি দোষ? ওই দিন যখন সাদনানের সঙ্গে কথা বলছিল আর সারা দূরে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তখন কবি সেখান দিয়েই যাচ্ছিল, আর সবটা দেখার পর তখনই সন্দেহ হয়েছিল নিজের মনে। আর যখন একটা ছেলেকে দিয়ে খোঁজ নিল, তখন সত্যিই তার সন্দেহ ঠিক হলো। প্রিয়তা সাদনানকে ভালোবাসে, আর এটা জানার পর কেন যেন রাগটা কন্ট্রোল করতে পারেনি। কবির এক দৃষ্টিতে প্রিয়তার দিকেই তাকিয়ে আছে। প্রিয়তা মাথা নিচু করে থাকলেও তার দৃষ্টি সামনে দাঁড়ানো মেরুন রঙের সাদা শার্ট পরে কালো স্যুট, তার উপর জড়িয়ে রাখা মানবেটার ডান হাতের দিকে। সবার ভাবনা 13টা বাজিয়ে সারা কবির খানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, স্যার আমরা কি যেতে পারি? হ্যাঁ, আসলে কাল একটু বেশি হয়েছে, তার জন্য সরি। খান একটু অপ্রস্তুত হয়ে পড়ে, আমতামতা করে উত্তর দেয়। কবির খানের মুখে এমন কথা শুনে সারা প্রিয়তা দুজনই অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাই করে। ঠিক বুঝতে পারিনি স্যার। আসলে আমি প্রিয়তাকে বলেছি সরি, আমি কাল ওভার রিয়াক্ট করে ফেলেছি। সারা বিস্ময় নিয়ে প্রশ্ন করে। কবির খান আর চোখে একবার প্রিয়তার দিকে তাকিয়ে অপরাধী ভঙ্গিতে বলে ওঠে, না স্যার, কোনো ব্যাপার না। তাছাড়া আপনি গুরুজন, শিক্ষক বাবা সমতুল্য। আপনারাই তো আমরা ভুল করলে শাসন করবেন, আবার ভুল করলে শুধরেও দেবেন। প্রিয়তার মুখে বাবার মতো কথাটা শুনে কবি আর অসহায় চোখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। এমনি তাকে ডিরেক্ট বাবার আসনে বসিয়ে দিল। কবি স্যার একটু তাড়াহুড়ার সহিত পা চালিয়ে যেতে বলে ওঠে, বেজে যাচ্ছে, বাসায় চলে যাও। কথাটা বলেই কবির খান চলে যায়। সারা আর প্রিয়তা দুজনে স্কুলে আঙিনা থেকে বেরিয়ে এসে রাস্তায় বাড়ির পথে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে দুজনে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছে। তাদের মুখ দেখে যে কেউ অনায়াসে বলে দিতে পারবে। এর মধ্যেই কিছু মনে পড়ার মতো করে প্রিয়তা তড়িঘড়ি করে সারাকে জিজ্ঞেস করে, তুই স্যারের হাত খেয়াল করেছিস? আমার খেয়ে কাজ নেই, এখন স্যারের হাত পা খুঁজতে যাব। মুখ ভেঙচি কেটে জবাব দেয় সারা। প্রিয়তা এবার একটু সিরিয়াস মুড এনে গম্ভীর কণ্ঠে বলে, স্যারের ডান হাতে ব্যান্ডেজ করা ছিল। কি বলছিস? অবাক হয়ে জোরে বলে ওঠে সারা। প্রিয়তা স্বাভাবিকভাবেই জবাব দেয়, সত্যি। আমি কিছুর গন্ধ পাচ্ছি, সাবধানে থাকবি। ওদের কথার মাঝে দুইটা বাইক এসে ওদের সামনে থামে। একটায় সাদনান, অপরটায় রায়হান। সাদনান আজও একটা সাদা টি শার্ট পরে আছে, দেখতে মাশাআল্লাহ ফর্সা ত্বকে, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখ ভর্তি চাপ দাড়ি, সরু নাক, তার ঠিক নিচে সিগারেটে পোড়া ঠোঁট। পরক্ষণে প্রিয়তা নিজের এসব আজে বাজে চিন্তা ভেবে নিজে লজ্জা পেল, কিন্তু একটা কথা তবুও মনে কোথাও থেকেই যেন গেল। বলে উঠল, ইস, এই মানুষটা এত কেন সুন্দর। আচ্ছা, আমাকে কি ওনার পাশে সত্যি মানাবে? প্রিয়তা আবার বলে, কেন, আমি দেখতে ততটাও খারাপ নই। 5 ফিটের বেশি লম্বা, গায়ের রংটা অতটা ফর্সা নয়, কিন্তু চেহারায় আলাদা একটা মায়া আছে, আর সাথে আছে সুন্দর ভালো একটা মন। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনার গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলে ওঠে, তাড়াতাড়ি উঠে বসো, তুই বরং হ্যাঁ, বেশি বকবক করিস না। রাহান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সাদনানের ধমকে আর সবটা বলা হয় না। আমরা কি কোথাও যাব ভাইয়া? রাহাত ভাই আয়না আপুকে নিয়ে আসছে, সাথে আমাদেরকেও যেতে বলেছে। সারা প্রশ্নের উত্তরে বলে ওঠে রাহান। সারা বিরক্ত হয়। এই লোক সব সময় ভাইয়া বলে প্রশ্ন করলে উত্তর নিজের মুখেই রেডি রাখে। আচ্ছা, উনি কি সত্যি কিছু বুঝতে পারে না? তার ভাবনার মাঝেই প্রিয়তা বলে ওঠে, আমি যাব না, বাড়ি যেতে দেরি হলে মনি চিন্তা করবে। তোমার মনির কাছে পারমিশন নেওয়া হয়েছে, আর তুমি ভুলে যাচ্ছ তোমার আপু ওখানে আছে। সারা আমার বাইকে যাক। না, আমার সাথে যাবে। আয়ান মোড়ের রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে প্রিয়তা আয়ানের বাইকে যাবে।
রাহানের হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে তো জানে প্রিয়তাকে কিছুতেই সাদনান তার বাইকে উঠতে দিবে না। তাই লাস্ট একটা আশা ছিল, এটাও বেটা আয়ান বাগড়া দিয়ে দিল। নিজে তো ঠিক লাইন মারে মাইশার সাথে। রাহানের বিষাদময় মুখটা আবারও চকচক করে উঠে সাদনানের কথা শুনে। কিন্তু আপাতত তুই সারাকে নিয়ে যা, আমি আসছি ওকে নিয়ে। কেউ আর কিছু বলে না। সারা গিয়ে চুপচাপ রাহানের পাশে বসে পড়ে। আর প্রিয়তা সাদনানের ধরে বসো। সাদনান বলে ওঠে। প্রিয়তা সুন্দর করে এক হাতে সাদনানের কাঁধে রেখে সুন্দর করে বসে। ওরা রেস্টুরেন্টে এসেছে। বাইক থামিয়ে রাস্তায় আয়নের দেখা মিলেনি। এটা অবশ্য অনেকেরই ভালো হয়েছে, কিন্তু মুখে তা প্রকাশ করেনি কেউ। সবাই দোতলা রেস্টুরেন্টের ভেতরে বসে আছে। মাইশা সহ রাহাত, আয়ানা। ওরা মোট 2টা টেবিলে বসে, কিন্তু রাহাত আর আয়নার প্রাইভেসি দিতে ওদের আলাদা একটা কর্নারে টেবিলে বসিয়েছে। সাদনানের ঠিক বরাবর প্রিয়তা, রাহান, সারাও পাশাপাশি। মাইশা, আয়ানও টেবিলের এপার ওপার বসেছে। তারপর সবাই আড্ডা দিয়ে খাবার খেয়ে রাত 8টার দিকে বাসায় ফিরে। এর মধ্যে সাদনান একবারও প্রিয়তার সাথে আর কথা বলেনি। শুধু রেস্টুরেন্টে প্রিয়তা যখন খাবার খাচ্ছিল তখন খাবারটা একটু ঝাল ছিল, তাই সে একটু পর পর পানি খাচ্ছিল। তখন একবার জিজ্ঞেস করেছিল খাবার কি বেশি ঝাল, ব্যাস আর কিছু না। প্রিয়তা চুপ করেছিল। আসলে খাবার ঝাল নয়, কিন্তু সকালে মিতা সওদাগর ওকে থাপ্পড় মেরেছিল আর দাঁতের সাথে লেগে তখন ঠোঁটের নিচে কিছুটা অংশ কেটে গিয়েছে। কিন্তু ওর চুপ করে থাকা দেখে সাদনান ভ্রুকুচকে ওয়েটার ডেকে আইসক্রিম এনে দিয়েছিল। প্রিয়তা এতেই ভীষণ খুশি। যাক, তার বড় ভাই বোনের পরে তাকে কেউ একটু খেয়াল রাখে। আচ্ছা, এই খেয়াল রাখাটা যদি সব সময় সবার আগে সাদনান ভাই করে, এতে কি বেশি ক্ষতি হতো? প্রিয়তা এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই মিতা সওদাগর হন্তদন্ত হয়ে রুমে এসে প্রিয়তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। চুলগুলো মুঠোয় পুরে টেনে হিসিয়ে বলে ওঠে, তোর মা আমার সংসার কাল নাগিনী হয়ে এসে আমার সোনার সংসার, এত ভালো স্বামী সব কেড়ে নিয়েছিল, আর এখন তুই আমার মেয়ে জীবন নষ্ট করতে চাইছিস? প্রিয়তা ভীষণ ব্যথা পাচ্ছে, চুল খামচে ধরে রাখায়, তবুও কিছু বলেনি। কিন্তু তার মাকে নিয়ে এভাবে বলায় সে অসহায় কণ্ঠে বলে ওঠে, প্লিজ মনি, তুমি যা বলার আমাকে বলো, তবুও আমার মাকে নিয়ে কিছু বলো না। এই চুপ, একদম চুপ। বেশি বার বেড়েছিস। আর যদি মির্জা বাড়ির মেজ ছেলের আশেপাশে দেখছি তো তুই আমার আসল রূপ দেখবি। কথাগুলো বলেই তিনি প্রিয়তাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ধপ করে বসে পড়ে, দুহাত দিয়ে মুখ ঢেকে শব্দহীন কাঁদতে থাকে। তার ভীষণ কষ্ট হয়। এই 16 বছর বয়সে সে হাঁপিয়ে উঠেছে। সে তো এখান থেকে মুক্তি চায়, কিন্তু আজ থেকে তার সেই চেষ্টা করাও যে বারণ। কেন তার জীবনটা এমন হলো? একটু সুখ হলে কি এমন হতো? সব অভিমান বাবা আর মৃত মায়ের উপর হয়। তার মা কি করে পারলো এমন নিষ্ঠুর পৃথিবীতে তাকে একা ফেলে চলে যেতে? একবারও কি মনে হয়নি তার ছোট মেয়েটা এই নিষ্ঠুর পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে? এসব ভাবতে ভাবতেই প্রিয়তা কান্না করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। মা, তুমি কেন এমন করো ওর সাথে? তুমি নিজেও তো কষ্ট পাও ওর সাথে এমন ব্যবহার করে। চুপচাপ নিজের রুমে যাও, আর ভুলেও ভাইকে এসব বলতে যেও না। আয়না ঘৃণার দৃষ্টি ফেলে মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেখানেই মেঝেতে ঘেঁষে বসে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে ওঠে, আমি জানি না তোকে কষ্ট দিয়ে মা কি পায়, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যাতে তুই এই নরক জীবন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাস, আমার ছোট কলিজা। আয়না মেঝেতেই ঘুমিয়ে পড়ে। কি মিল দু বোনের মাঝে, কি সুন্দর ভালোবাসা। তবে তা কারোই প্রকাশ করা হয় না। তবে তাদের অজান্তেই তারা নিজেদের কষ্টে একে অপরের মাঝে ভাগ করে নিচ্ছে। শুধু মিতা সওদাগরের জন্যই তা প্রকাশে ফুটছে না। এদিকে মিতা সওদাগর হাউমাউ করে কান্না করছে। সে চায় না এই ছোট্ট নিষ্পাপ জানটাকে কষ্ট দিতে, কিন্তু তিনি এই মেয়েকে দেখলে কিছুতেই ভুলতে পারে না তার কালো দিনের কথাগুলো। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে মন চান তিনি। তার প্রথম যেদিন সংসারে তার স্বামী শফিক সওদাগর দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরে, তিনি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কারণ তারা একে অপরে ভালোবেসে বিয়ে করেছিল, আর তাদের 2টা বাচ্চা ছিল। একজন 12 বছরের একটা পুত্র সন্তান, আর তার 7 বছরের একটা কন্যা সন্তান। সেখানে স্বামীর দ্বিতীয় বিয়ে। এটা কি কোনো স্ত্রী মেনে নিতে পারবে? ভালোবাসার মানুষটার পাশে কাউকে মেনে নেওয়া যায় না। সেখানে ভালোবাসার মানুষ, তার উপর স্বামী, সেখানে দ্বিতীয় বিয়ে, কি করে মানত? আর তাই তো তিনি কোনোদিন মেনে নিতে পারেনি তা।
প্রিয়তার মা প্রহেলিকা শফিক সওদাগরের ফুফাতো বোন ছিল। সিরাজ সওদাগর আর তার ছেলে শফিক সওদাগর বোনের একমাত্র ভাগ্নের বিয়েতে যায়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের দিন জানতে পারে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে ভালো না, আর তাকে পুলিশ থানায় আটকে রেখেছে। তাই সে বিয়ে করতে আসেনি। সেদিন বোনের দিকে তাকিয়ে প্রহেলিকা শফিক সওদাগরের সাথে বিয়ে দিবে বলে ঠিক করে। শফিক সওদাগরের বাবা সিরাজ সওদাগর শফিক সওদাগর কিছুতেই রাজি নন। বিয়ে দিবে বলে ঠিক করে শফিক সওদাগরের বাবা সিরাজ সওদাগর শফিক সওদাগর কিছুতেই রাজি না। কম বয়সে বিয়ে করা ছিল বিদায় তার 2টা বাচ্চা আছে, কেউ বলতো না। আর তখন সিরাজ সওদাগর বাধ্য করে তাকে বিয়ে করার জন্য। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।